নন্দু এক প্রাপ্তবয়স্ক ছেলে ছিল, যার কাছে নিজের একটা ঠেলা গাড়ি ছিল। ও কখনো এই ঠেলা গাড়িতে সবজি বেচতো, আবার কখনো সিজনে ফল বিক্রি করত, যেমন গরমে শসা আর শীতকালে ভাজা রাঙা আলু আর গরমে ভুট্টা। একদিন সন্ধেবেলায় নন্দু ঘরে অনেক ভুট্টা নিয়ে এলো। বাবা, এখন তো বৈশাখ শুরু হতে দেরি আছে, তুই এত ভুট্টার দানা কেন কিনে আনলি? মা, আসছে 2 সপ্তাহের মধ্যে বর্ষা শুরু হয়ে যাবে, আর তখন ভুট্টার দানার দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। কি করে? আগের বছরও এইরকমই হয়েছিল। যখনই বর্ষা শুরু হলো, দানার দামও বেড়ে গেল, আর ওই কারণে লাভও কম হলো। এই জন্য এইবার আমি আগেই সস্তা দামে দানা কিনে রাখলাম। ঠিক আছে, কিন্তু এত দানা বিক্রি হবে কি? এটা প্রায় 10-12 গুণ হবে। হ্যাঁ মা, শুধু বর্ষাটা শুরু হতে দাও। লোকেদের পোড়া ভুট্টা প্রচুর পছন্দের। আগেরকার ভুট্টার এত চাহিদা ছিল যে বাজারে এর দানাই ছিল না। এই জন্য আমি এই বছর প্রথমেই মাল কিনে রাখলাম। ভালো করেছিস। নন্দুর ভরসা ছিল এই বছর বর্ষায় ওর ভুট্টার ব্যবসা খুব ভালো হবে, আর ওর ব্যবসা আরো বাড়বে। শশা নাও, শশা। এখন শশার চাহিদা কম হতে লাগলো, আবহাওয়া ঠান্ডা হতে লাগলো, এই জন্যই লোক শশা খাচ্ছিল না। আর মাত্র কিছু দিনের দেরি, বর্ষা শুরু হয়ে যাবে, আর আমার ভুট্টাও বিক্রি হতে লাগবে। নন্দু আবহাওয়ার পাল্টানোর অপেক্ষা করছিল। কিছুদিন পর বর্ষা শুরু হয়ে গেল। মা দেখো, বর্ষা শুরু হয়ে গেল। আরে বাহ, এবার আমার ভুট্টা দারুণ বিক্রি হবে। হ্যাঁ, খুব বিক্রি হবে। আর যদি এইবার তোর উপার্জন বেশি হয়, তবে আমি একটা ভালো মেয়ে দেখে তোর বিয়ে করিয়ে দেব। কি মা, তুমিও না? আরে আমার লাডলা, তোর বয়স হয়ে গেছে, এখন তো তোকে বিয়ে করতেই হবে। এমনিতেও আমি মেয়ে খোঁজা শুরু করে দিয়েছি। বিবাহের কথা শুনে নন্দু লজ্জা পেতে লাগলো। আর সেই দিনই সন্ধ্যায় নন্দু ভুট্টার দোকান লাগিয়ে দিল। ঠেলা গাড়িতে যখনই ওর উনান ধরালো আর ভুট্টা পুড়তে লাগলো, পুরো বাজারে ভুট্টার গন্ধ ভরে গেল। ভুট্টা নিয়ে নাও, ভুট্টা, গরম গরম ভুট্টা। আর ক্রেতারা ওর আওয়াজ শুনে আকর্ষিত হয়ে গেল। ওই দিন একজনের পর একজন ক্রেতা আসতেই লাগলো। নন্দু খুশি ছিল যে তার ইনকাম ভালোই হচ্ছিল। পরের দিন ও রোজগার ভালোই হলো। ক্রেতাদের ভিড় লেগেই থাকতো। নন্দুর ঠেলা গাড়িতে এত ভিড় দেখে পাশের ব্যবসাদার হিংসা করতে থাকলো। এ নন্দু, আজকাল তো খুব ইনকাম করছিস। কেন ইনকাম করবে না? বর্ষা আসার সাথে সাথেই ও তো ভুট্টা বেচতে শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে ভুট্টা বেচায় অনেক লাভ আছে। আমিও কাল থেকে ভুট্টা বেচবো। আর আমিও। আশেপাশের ব্যবসায়ীরা ভুট্টা বেচার চিন্তাধারা নিয়ে নিল। আর পরের দিনই নন্দুর ঠেলার পাশে আরো 2টো ভুট্টার ঠেলা লেগে গেল। আর ভুট্টা খাওয়ার ক্রেতা ভাগ হয়ে গেল। কিছু লোক নন্দুর ঠেলায় আসে, আর কিছু লোক আসে পাশের ঠেলায়। এই ব্যাপারে নন্দু চিন্তিত হয়ে গেল। সন্ধেবেলায় নন্দু ঠেলা বন্ধ করার পর আশেপাশের ঠেলাওয়ালাদের জিজ্ঞাসা করলো, দাদা, যখন আমি এখানে প্রথম থেকেই ভুট্টা বেচছি, তাহলে আপনাদের দুজনের এখানে ভুট্টা বেচার কি দরকার? এরকম কোথাও লেখা আছে নাকি যে এই বাজারে একটাই ভুট্টার গাড়ি বসতে পারবে? সেরকম কথা নয়, কিন্তু যদি আমরা সবাই একই জিনিস বিক্রি করি তো তাহলে কারোর কোনো লাভ হবে না। আমার তো ভালোই ইনকাম হচ্ছে, তুমি তোমারটা দেখো। একাই সব লাভ হাতাতে চাইছো? যদি এরকমই করতে হয় তাহলে কিছু ভালো জিনিস বিক্রি করো, যেটা আমরা দুজনে বিক্রি করতে না পারি, বুঝলে? ওর প্রতিবেশীর কথা শুনে নন্দু চিন্তায় পড়ে গেল। ও ভেবেছিল কি ওদেরকে মানিয়ে নেবে যে কোনো অন্য জায়গায় ভুট্টা বেচার জন্য, কিন্তু ওরা দুজন তো দারুণ জেদি। আজ নন্দু চিন্তিত হয়ে বাড়ি ফিরল আর সব কথা মাকে বলে দিল। ওরা দুজনে আমার উপর খুব হিংসা করছে। ব্যবসা কিছুদিন ধরে এত ভালো চলছিল যে কিছুদিন ধরে তা ওদের চোখে লাগলো। আজ প্রতিদিনের থেকে 1/3 লাভ হয়েছে। কোনো ব্যাপার নয়, তুই এত চিন্তা করছিস কেন? কিছু না কিছু হয়েই যাবে। হিংসা করার লোক যতই হিংসা করুক না কেন, তুই খালি কাজ করে যা। পরের দিন নন্দু প্রতিদিনের মতো নিজে ঠেলা খুলল। ভুট্টা নিয়ে নাও, ভুট্টা, গরম গরম ভুট্টা। আর ওর আওয়াজ শুনে ওর প্রতিবেশীরাও বলতে থাকলো,
গরম গরম ভুট্টা, সুস্বাদু আর সস্তায়, মাত্র 8 টাকায় একটা ভুট্টা। ব্যবসাদাররা 10 টাকা থেকে 8 টাকা করে দিয়েছিল। দাম দেখে ক্রেতারা ওই ব্যবসায়ীদের কাছেই যাচ্ছিল। 8 টাকায় ভুট্টা, গরম গরম ভুট্টা। নন্দুও দাম কমিয়ে দিল। ব্যবসায়ীদাররা 8 থেকে 7 টাকা করে দিল। আমি এত দাম কম করতে পারবো না, তাহলে আমার লাভ কি করে হবে? ওর কাছে কোনো ক্রেতা আসছিল না, এই কারণে ও চিন্তিত ছিল। ব্যবসা বন্ধ করে নিজের ঘরে চলে যায়। মা বুঝে যায় যে কি হয়েছে। মা, এখন আমি কি করব? কম লাভে ভুট্টা বেচে কি লাভ? যদি আমি দাম কম করি তাহলে 2 ব্যবসায়ী দাম কম করে দেয়। তুই নতুন কিছু করছিস না, নতুন করলে সমস্ত ক্রেতা তোর গাড়িতেই আসবে। কিন্তু কি নতুন? আমাদের ছোটবেলায় আমরা কয়লার ভুট্টা ভাজতাম না, তার বদলে বালিতে ভাজতাম। এইরকম ভুট্টা তো এখন কোথাও পাওয়া যায় না। বালির ভুট্টা? হ্যাঁ, ওটা স্বাদই আলাদা ছিল। একবার চেষ্টা করেই দেখ না। পরের দিন নন্দু নিজের ঠেলা খুলল আর উনানে একটা কড়া চাপালো যাতে বালি ভর্তি ছিল। আশেপাশের 2 জন ব্যবসাদাররা অবাক হয়ে গেল আর আগুন ধরিয়ে নন্দু চিৎকার করতে লাগলো। এইরকম ভুট্টা কখনোই খাওয়া হয়নি। বালির ভুট্টা, চিরচরিত প্রথায় বানানো বালির ভাজা ভুট্টা। বালি ভাজার ভুট্টা নাম শুনে কিছু বয়স্ক ক্রেতা তার ঠেলায় কাছে এলো। বাহ, মজা লাগলো, কত বছর পর এটা খেলাম। অনেক লোক বালি ভাজা ভুট্টা প্রথমবার খেলো। এটা তো অসাধারণ। কয়লায় ভাজার ভুট্টা থেকে পুরোটাই আলাদা আর সুস্বাদুও। আজকে নন্দুর ঠেলায় আলাদাই প্রভাব ছিল। লোকে নন্দুর সাথে ছবিও তুলতে লাগলো, ভিডিও বানাতে লাগলো। নন্দু কিছু ঘন্টার মধ্যে বিখ্যাত হয়ে গেল। নন্দুর বালি ভাজা ভুট্টা 20 টাকায় বিক্রি হতে লাগলো। আরো একই দিনে খুব ভালো লাভ করতে লাগলো। পরের দিন থেকে প্রতিবেশীরাও বালির ভুট্টা বিক্রি করতে শুরু করলো। বালির ভাজা ভুট্টা, গরম গরম বালির ভাজা ভুট্টা। এইটা তো ওই ভিডিওটার লোক নয়, ওই তো ওই লোকটার বালি ভাজা ভুট্টা খাবো আমরা। নন্দু রাতারাতি বিখ্যাত হয়ে গেছিল। সবাই নন্দুর বালির ভাজা ভুট্টা খেতে চাইলো। নন্দুর ঠেলায় ভিড় ছিল আর ওর প্রতিবেশীর ঠেলা একদম ফাঁকা। কিছুদিন পরও ভুট্টা বিক্রি না হওয়ার দরুন প্রতিবেশীরা ভুট্টা বেচা ছেড়ে দিল। নন্দুর বালি ভাজা ভুট্টা হুড়মুড় করে বিক্রি হতে লাগলো আর নন্দুর লাভও অনেক বেড়ে গেল। বিপদের সময় যখন লোক মাঠ ছেড়ে দেয়, নন্দু সেখানে নতুন কিছু করার চেষ্টা করে। অবশেষে ওর নতুন চিন্তার কাজ করে যায়। ওর বালি ভাজা ভুট্টা ওকে বিখ্যাত আর বড় লোক তৈরি করে ফেললো। মনীষা ভুট্টা বিক্রি করত, যে রোজ গ্রামের এক কৃষকের কাছ থেকে ভুট্টা কিনে বিক্রি করত। দিদি ভাই, সব কটাই নিয়ে নিন। আশেপাশের কোনো গ্রামেই আমাদের জমির মতো মিষ্টি ভুট্টা পাবেন না। ঠিক আছে, 10 কিলো দিয়ে দাও। মনীষা গ্রাম থেকে শহর যাওয়ার পথের ধারে নিজের দোকান সুস্বাদু ভুট্টার ঠেলা লাগিয়ে ওখানে যাওয়া আসা লোকেদের সেকা ভুট্টা বিক্রি করত। মিষ্টি ভুট্টা খান, ভুট্টা মিষ্টি। নিন দাদা, মিষ্টি ভুট্টা খান একবার, শুধু 10 টাকার একটা। দাও, একটা ভুট্টা দিয়ে দাও। বাহ, এই ভুট্টা তো দেখছি খুবই মিষ্টি। তাহলে আর একটা দিয়ে দিই? আরে না না, আর একটা যদি খাই তাহলে আমার এই বেলুনের মতো পেট ফেটে যাবে। আস্তে আস্তে অনেক মানুষেরা ওর দোকান থেকে ভুট্টা কিনতে লাগলো, যার দিয়ে মনীষার কাছে অনেক টাকা জমা হয়ে গেল। এবার ওর মনে লোভ এসে গেল, যদি আমি এই ভুট্টাগুলোর দাম বাড়িয়ে দিই তাহলে আমার রোজগার দুগুণ হয়ে যাবে, আর যদি আমি ভুট্টাগুলো সস্তা দামে কিনি তাহলে আমার রোজগার আরও বেড়ে যাবে। এইবার যখন মনীষা ভুট্টা কিনতে গেল তখন ও কৃষককে অর্ধেক পয়সাই দিল।
ক্ষমা করবেন, এত কম দামে ভুট্টা দিতে পারবো না, আমার লোকসান হয়ে যাবে। ঠিক আছে, আমি অন্য কোনো কৃষকের থেকে কিনে নেব। মনীষা এইবারে অন্য কৃষকের থেকে অর্ধেক দামে ভুট্টা কিনলো আর বিক্রি করতে লাগলো। ভুট্টা নিয়ে নিন, মিষ্টি ভুট্টা। এই ভুট্টা তো একেবারে বেস্বাদ, এতে তো একদমই স্বাদ নেই। বেস্বাদ ভুট্টার কারণে মনীষার দোকানটা একদমই বন্ধ হয়ে গেল। এবার ওর কাছে খাবার টাকাও আর ছিল না। আমার কাছে তো এতটা টাকাও নেই যে আমি ভালো ভুট্টা কিনবো গিয়ে। মনীষার টাকা রোজগারের জন্য একটা নতুন চালাকি করলো। ও একটা ভুট্টার ওপর নেশার ওষুধ মিশিয়ে একজন পথিককে বিক্রি করে দিল। ভুট্টা খাওয়ার পর কিছু দূরে গিয়েই পথিক অজ্ঞান হয়ে পড়ে গেল, আর মনীষা ওর টাকা পয়সা আর দামি জিনিসপত্র চুরি করে নিল। এতগুলো টাকা, দারুণ ব্যাপার, এটা তো খুবই সহজ কাজ। এইভাবে তো আমি অনেক বড় লোক হয়ে যেতে পারবো। মনীষা এইভাবেই টাকাওয়ালা পথিকদের বোকা বানিয়ে ওদের লুট করতে লাগলো। একদিন ওর দোকানে এক ধনী ঘরের ছেলে ভুট্টা কিনতে এলো। দিদি, একটা ভুট্টা দেবেন? এই ছেলেটার গলায় এত মোটা সোনার চেইন। একে নেশাযুক্ত ভুট্টা দিই, যেটা খাওয়া মাত্রই ও অজ্ঞান হয়ে যাবে আর আমি চেইনটা ছিনতাই করে নেব। মনীষা যেমনটা ভাবলো তেমনটাই হলো। ওই ছেলেটা ভুট্টা খেলো আর কিছু দূরে গিয়েই পড়ে গেল, আর মনীষা ওর চেন টানতে লাগলো। তখনই ছেলেটা উঠে পড়লো। মনীষা এই দেখে ঘাবড়ে গেল। আমি জানতাম যেটা তুমি, যে নাকি পথিকদের দামি জিনিস আর টাকা পয়সা চুরি করো। আমার অনেক দিন থেকেই তোমার উপর সন্দেহ ছিল, কিন্তু আজ আমি তোমায় হাতে নাতে ধরে ফেলেছি। এবার পুলিশরাই তোমাকে শাস্তি দেবে। মনীষার লোভ লালসার কারণে শুধু ওর দোকানটাই গেল না, বরং ও ভুল রাস্তায় চলে গেল, আর যার কারণে ওকে শাস্তি পেতে হলো। এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে লোভ মানুষকে ধ্বংস করে দেয়, আর পরিশ্রমের সাথে কাজ করলেই সফলতা পাওয়া যায়। দক্ষিণ ভারতের একটি গ্রামে রমা আর তার স্বামী চিনাপ্পা থাকত। দুজনে গ্রামের একটা চাষের জমিতে দিনমজুরি করে নিজের সংসার চালাতো। রমা আর চিনাপ্পার এক ছেলে এবং এক মেয়ে ছিল। তারা তাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, কিন্তু মাঝে মধ্যেই চিনাপ্পা অসুস্থ হতে শুরু করলো। ও খুব অসুস্থ হয়ে পড়ল। এখন রমাকে চাষের জমিতে দিনমজুরির কাজও করতে হতো, নিজের সন্তানদের খেয়ালও রাখতে হতো, আর তার অসুস্থ স্বামীরও। তার শারীরিক অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। একদিন চিনাপ্পাকে দেখতে তার ভাই মোহন এলো। দাদা, দেখে তো মনে হচ্ছে তোমার শরীর খুব খারাপ। তুমি কি ডাক্তার দেখিয়েছো নাকি না? দেখিয়েছি ঠাকুরপো, কিন্তু তারপরেও কোনো উন্নতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি মন্দিরে গিয়ে তোমার নামে পুজো দেব, তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। ঠিক আছে আমার ভাই। বৌদি, তোমার একার ওপরেই এই পুরো সংসারটা চালানোর দায়িত্ব এসে পড়েছে, তাই না? হ্যাঁ, কিন্তু এখন সংসার তো চালাতেই হবে না। বৌদি, আমি না একটা ইডলির দোকান খুলছি। তুমি কি সে দোকানে গিয়ে ইডলি বানাতে পারবে? এর ফলে তুমি কিছু টাকাও হাতে পেয়ে যাবে, আর তোমার এই আর্থিক পরিস্থিতিও অনেকটাই বদলে যাবে। আমার এই ব্যবসায় যা লাভ হবে সেটা আমরা দুজনে মিলে ভাগ করে নেব। হ্যাঁ, ঠিক আছে ঠাকুরপো। আর পরের দিন থেকে রমা মোহনের দোকানে ইডলি বানাতে লাগলো।
গ্রামের সবার রমার তৈরি করা ইডলি খুব পছন্দ হলো। দেখতে দেখতে রমার বানানো ইডলি বিখ্যাত হয়ে গেল। দোকানে রোজ গ্রাহকেরা ভিড় করতে শুরু করলো। রমা ও মোহন দুজনেই খুব খুশি ছিল, কারণ ব্যবসা থেকে দুজনেই লাভবান হচ্ছিল। উপার্জিত হওয়া লাভের টাকায় রমা চিনাপ্পাকে ভালো চিকিৎসা করালো, আর কিছুদিনের মধ্যেই চিনাপ্পা একদম সুস্থ হয়ে গেল। এভাবে 2 মাস কেটে গেল। রমা আর মোহনের দোকানে গ্রাহকেদের ভিড় ক্রমাগত বেড়েই চলেছিল। আর আজ রমা ভাবল, এই এত লোকের ভিড় শুধুমাত্র আমার ইডলির জন্যই তো, তাহলে আমার তো লাভের ওপর বেশি অধিকার। মোহন তো শুধু জিনিসপত্র কিনে এনে দেয় আর সব খদ্দেরদের ইডলি পরিবেশন করে, তাহলে তো ওর লাভের সমান অংশ পাওয়া উচিত না? সন্ধ্যের সময় যখন লাভের অংশ দুজন ভাগাভাগি করছিল, তখন ঠাকুরপো, সব ইডলি তো আমিই বানাই। যদি আমার ইডলি এত সুস্বাদু না হতো তাহলে তোমার এত লাভ হতোই না। সে তো ঠিকই বৌদি, তোমার হাতে বানানো এই ইডলি সত্যিই অসাধারণ। তাই তার জন্য আমার তো লাভের উপর বেশি অধিকার থাকা উচিত। কিন্তু বৌদি, এটা তো ঠিক না। আমিও সারাদিন খুব পরিশ্রম করি, তারপর আমরা এত টাকা রোজগার করি। তার মানে আমরা দুজনেই সমান সমান পরিশ্রম করি, আর তাই এই লাভের অঙ্কের উপরেও আমাদের সমান অধিকার আছে। না ঠাকুরপো, এবার তুমি ভুল কথা বলছো। তাই যদি হয় তাহলে কালকে থেকে অন্য কোনো ইডলি বানানোর লোক খুঁজে নিও। রমা মোহনের সাথে রাগারাগি করে নিজের বাড়ি ফিরে এলো। আর পরদিন থেকে গ্রামে 2টো ইডলির দোকান বসলো। একটা রমার, যেখানে সে নিজেই ইডলি বানাতো আর বিক্রি করছিল, আর একটা মোহনের, যেখানে অন্য এক মহিলা ইডলি বানাচ্ছিল। রমার নতুন দোকান দেখে গ্রামবাসীরা সবাই তার দোকানের দিকে চলে গেল। কিন্তু রমা একা ছিল। ও এতজন গ্রাহকদের একা সামলাতে পারছিল না। অবশেষে গ্রাহকেরা অপেক্ষা আর না করে মোহনের দোকানে ফিরে এলো, যেখানে মোহন অন্যান্য দিনের মতোই সমস্ত গ্রাহকদের ভালোভাবে ইডলি পরিবেশন করছিল। এই ঘটনা রোজ হতো। আর দেখতে দেখতে গ্রামবাসীরা মোহনের ইডলির দোকানেই ইডলি খেতে যেত। এখন রমা একা নিজের দোকানে দাঁড়িয়ে আফসোস করত, এটা আমি কি করলাম? আমি তো ভেবেছিলাম ইডলি বানানোটাই আসল কাজ, কিন্তু না, মোহনের খদ্দের সামলানোটাও একটা অনেক বড় কাজ ছিল। অন্ততপক্ষে আমি যখন মোহনের সাথে ছিলাম আমি ভালো টাকা রোজগার তো করতাম, কিন্তু আমার ইডলির দিকে এখন কেউ ফিরেও তাকায় না। রমা নিজের ইডলি নিয়ে খুব অহংকার করত, যা এখন চূর্ণ হয়ে গিয়েছিল। সেই জন্যই কথায় আছে যে অহংকার কাঁচের মতো হয়, যা অবশ্যই ভাঙে। ঘি চাই, ঘি, ভালো গাওয়া ঘি আছে, কেউ নেবে? ঘি চাই গো কারোর। ও বিমলা, 1 কিলো ঘি দাও তো বাছা। কি বলছো দিদি, শুধু 1 কিলো? নিজের দিকে তাকিয়ে দেখো একবার, কত রোগা হয়ে গেছো তুমি। রুটির ওপর একটু ঘি মাখিয়ে খাও, বুঝলে? তারপর দেখো তোমার শরীর স্বাস্থ্য কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 2 কিলো দাও তাহলে। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বিমলা 2 কিলো ঘি ওজন করল আর সে আনন্দে এগিয়ে যেতে থাকলো। রাস্তার মধ্যে ও অনেক গ্রাহকের দেখা পেল। আজকে ওর ঘিয়ের ব্যবসা খুব ভালো চলছিল, আর এখন ওর কাছে অল্প একটু ঘি বেঁচেছিল। একটু দূরে হাঁটতেই ও দিনের শেষ গ্রাহকের দেখাও পেয়ে গেল, আর এখন
ওর সব ঘি শেষ হয়ে গিয়েছিল। বিমলা খুব আনন্দেই ফিরে আসছিল, আর ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ওকে ডাকলো। বিমলা কাকি, ঘি আছে নাকি? না রে সোনা, ঘি তো শেষ হয়ে গেছে। ঠিক আছে কাকি, কালকে আপনি বেশি করে ঘি আনবেন। ঠিক আছে বাবা, কালকে তোমাকে ঘি অবশ্যই দেব আমি। ঘির খালি পাত্র নিয়ে বিমলা ওর বাড়িতে পৌঁছলো, আরও টাকা গোনা শুরু করে দিল। অনেক টাকা দেখে ওর খুব আনন্দ হলো। আরে আজকে তো খুব ভালো উপার্জন হয়েছে, কিন্তু আজকে আমার একজন গ্রাহক খালি হাতে ফিরে গেল। আমার একদম ভালো লাগছে না। কাল থেকে আমি আরো বেশি ঘি বানাবো, যাতে কেউ আমার কাছ থেকে খালি হাতে না ফিরে যায়। পরের দিন বিমলা ঘি বানানো শুরু করলো। যত পরিমাণে ঘি তৈরি হলো, ওর পাত্রও ভর্তি হতে থাকলো। ওর পাত্রের বেশিরভাগটাই ভর্তি হয়ে গিয়েছিল, আর বিমলার কাছে যত দুধ ছিল এরই মধ্যে শেষ হয়ে গেল। আরে এটা কি হলো? পাত্রটা তো আজকেও পুরো ভরলো না। যদি আজকেও আমার একজনও গ্রাহক খালি হাতে ফিরে যায়, তাহলে আমার খুব খারাপ লাগবে। না, আজকে আমার কোনো গ্রাহকই খালি হাতে ফিরে যাবে না। বিমলা ঘরের ভেতর থেকে একটা বনস্পতির তেলের পাত্র নিয়ে এলো, আর ও ঘিতে তেল মিশিয়ে দিল। এবার কেউ আর খালি হাতে ফিরে যাবে না। ঘি লাগবে, ঘি ঘি চাই গো কারোর। খুব ভালো গাওয়া ঘি আছে গো, কেউ নেবে ঘি? কাকি, 1 কিলো ঘি দিয়ে দাও। হ্যাঁ বাবা, কালকে তুমি ঘি পাওনি তো, তাই আজকে একটু বেশিই নাও। বিমলা বাচ্চাটাকে ঘি দিয়ে দিল, আরও এগিয়ে যেতে থাকলো। আর এভাবেই বিমলা বাকি মানুষদেরও নিজের ঘি বিক্রি করতে থাকলো। আজকের দিনটা তো খুব ভালো ছিল, আজকে অনেক উপার্জন হয়েছে। ও সুরেশ ময়রার বাড়ির সামনে গিয়ে পৌঁছলো। ঘি নেবেন কেউ? ভালো ঘি আছে গো। বিমলা দিদি, আমাকে 3 কিলো ঘি দিন। হ্যাঁ হ্যাঁ সুরেশ, কিন্তু আজকে 3 কেজি? কোনো অনুষ্ঠান আছে নাকি? হ্যাঁ, মোড়ল মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান আছে, সেই জন্যই তো আমি গাজরের হালুয়া তৈরি করছি। বাহ, খুব ভালো কথা। বিমলা 3 কিলো ঘি দিয়ে ওখান থেকে চলে গেল। বিমলা ভীষণ খুশি ছিল যে আজকে ওর কোনো গ্রাহক খালি হাতে ফেরেনি। সুরেশ ময়রা গাজরের হালুয়া বানালো, আরও তখন হাঁড়ি নিয়ে মোড়লের বাড়িতে পৌঁছলো। মোড়লের বাড়িতে অনেক মানুষ নেমন্তন্ন খেতে এসেছিলেন। সুরেশ ময়রা নিজের গাজরের হালুয়া পরিবেশন করলো। তার মধ্যে একজন ব্যক্তি ওই হালুয়া খেলো। ভাই সুরেশ, আজ কি হলো বলো দেখি তোমার এই হালুয়ার? আগের মতো এর মধ্যে স্বাদই নেই। মনে হচ্ছে সুরেশের আজকে কাজে কোনো মনই ছিল না। না না, মনে হচ্ছে মোড়ল মশাই সুরেশকে টাকা পয়সা ঠিক করে দেয়নি। সবাই হাসাহাসি করতে শুরু করলো, আর মোড়ল ওর দিকে গম্ভীরভাবে তাকিয়ে রইল। এরপর সুরেশ নিজেই হালুয়া খেলো, আর ওর একটু গন্ডগোল মনে হলো। ও আরেকবার হালুয়া খেলো। আমি তো সব জিনিস পরিমাপ মতনই দিয়েছিলাম, এরকমটা আবার বিমলা দিদির ঘিয়ের জন্য হলো না তো? পরের দিন সুরেশ বিমলার বাড়িতে পৌঁছলো, আর ওখানে ও দেখলো বিমলা ঘিতে বনস্পতির তেল মিশিয়ে দিচ্ছে। বিমলা দিদি, এত বড় বিশ্বাসঘাতকতা! আপনি শুদ্ধ ঘিয়ের মধ্যে বনস্পতির তেল মেশাচ্ছেন? আপনি একজন বিশ্বাসঘাতক। আজ আপনার জন্য গ্রামের সবাই আমার হালুয়া নিয়ে মজা করেছে আমার সাথে।
আমি তোমার এই কাজের ব্যাপারে গ্রামের সবাইকে বলে দেব। আরে সুরেশ, আমার কথাটা তো শোনো। সুরেশ বিমলার কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেল। সুরেশ গ্রামবাসীদের বলে দিল যে বিমলা ঘিতে ভেজাল মিশিয়েছে। আর এখন বিমলা যখন ঘি নিয়ে বেরোলো, দিদি একটু ঘি নাও না। না 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 না, তোমার ঘি আমার লাগবে না বাপু। ঘিয়ের মধ্যে তুমি ভেজাল মিশিয়ে সেটা সবাইকে বিক্রি করছো, চলে যাও এখান থেকে। এই সব কথা শুনে বিমলা নিজের কাজের ওপর খুব রাগ হলো। ভেজাল মেশানোর জন্য ওর সব গ্রাহক চলে গিয়েছিল, আর এখন কেউ বিমলার থেকে ঘি কিনতে চাইছিল না। এই গল্পটা থেকে আমরা এটা শিখলাম যে যেমন কাজ তার তেমন ফল। সততা একটা মূল্যবান সম্পদ। জোখামপুর নামের একটি গ্রাম ছিল। ওখানে শঙ্কঠা নিজের পরিবারের সাথে বাস করত। এমনিতে তো শঙ্কঠা একজন চাষি ছিল, কিন্তু খুবই চালাক আর বুদ্ধিমান ছিল সে। শঙ্কঠার মাথায় যে কি চলছে কেউ বুঝতে পারত না। আরে আজকে সকাল থেকে তুমি চা খাওয়ালে না, দুধ আওলা আসেনি নাকি? যদি দুধ আলাই না আসে তাহলে আমি কি করব? কালো চা তো তুমি খাবে না, বরঞ্চ স্বাস্থ্যের জন্য তো কালো চাই ভালো হয়। আরে আমি কি কোনো পালোয়ানের থেকে কম নাকি? আমি একাই 10 জনকে কভার করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বড় এসেছে। কথা তো তুমি এমন করে বলছো যেন আমি তোমাকে জানি না। এলাকাতেও যদি কারোর বাড়িতে ঝগড়া হয় তাহলে গ্রাম থেকে প্রথমে পালিয়ে যাওয়া ব্যক্তি তুমি হবে। বড় এসেছে বড় বড় কথা বলতে। শঙ্কঠা ওখান থেকে নিজের জমির দিকে এগোতে থাকে, আর সেখানে গিয়ে সে দেখে যে তার জমি একেবারে ভুট্টায় ভর্তি হয়ে রয়েছে। আর সেটা দেখে সে খুবই খুশি হয়। যাই হয়ে যাক না কেন, আসল সুখ তো এই ভুট্টা দেখেই পাওয়া যায় বাবা গো। মানুষ শান্তি খোঁজার জন্য কোথায় চলে যায়, আমার জন্য তো সমস্ত সুখ এখানেই রয়েছে। শঙ্কঠা ওখানে ঘুরঘুর করছিল, তখনই সে দেখতে পায় যে ওই ভুট্টা জমির সামনে একটা জঙ্গলি শুয়োর ঘুরে বেড়াচ্ছিল। আর সেটা দেখার পরে ও ওটাকে তাড়ানোর চেষ্টা করে। হাই যা, হাই যা বলছি, হাই হুরু হুরু, হাই যা। এই জঙ্গলি শুয়োরগুলোর একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমার ব্যবসা একেবারে নষ্ট করে দেবে। কয়েক মাসের মধ্যেই আবার বৃষ্টি নামতে চলেছে, আজকে গিয়েই আমি সব কথা প্রধান মশাইকে বলে দিয়ে যাই। শঙ্কঠা নিজের স্ত্রী নাগমার সাথে গ্রামের প্রধান মশাইয়ের কাছে চলে যায়। পঞ্চায়েত প্রধানজি, গ্রামে এত কিছু হচ্ছে আর আপনি ঘরেই বসে আছেন। আরে ভাই, কেন চিৎকার চেঁচামেচি করছো? কি হয়েছে আমাকে বলো, আমি তার একটা ব্যবস্থা করার অবশ্যই চেষ্টা করব। হবেটা আর কি, আমাদের সব ভুট্টার খেতে শুয়োর খেয়ে যাবে আর আমরা গরিব হয়ে যাব। আরে কাঁটার তারের বেড়া দিয়ে দাও জমির মধ্যে, তাহলেই তো হয়ে যাবে। তাহলে তো আর কোনো ক্ষতি হবে না। বাবু, আমরা কাঁটাতার লাগিয়েছিলাম, কিন্তু অনেক বৃষ্টির কারণে সবকিছু নষ্ট হয়ে যায়। আমাদের জমির অনেক ক্ষতি হয়ে যাবে যদি ওকে না আটকাই। আচ্ছা ঠিক আছে, আমি কিছু একটা ভেবে দেখছি। আজকে বিকেলে গ্রামে একটা আমি সভা ডাকবো, সেখানেই সিদ্ধান্ত নিয়ে নেব। প্রধান আর শঙ্কঠা মিলে গ্রামের সবাইকে সভায় ডাক পাঠায়। আর যেই সভা শুরু হয়ে যায়, শঙ্কঠা গ্রামবাসীদেরকে বলে, আজকে এই সভাটা জঙ্গলি শুয়োরদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই ডাকা হয়েছে। যেমনটা আপনারা সবাই জানেন যে ওই শুয়োরগুলো আমাদের ভুট্টার ফসল একেবারে নষ্ট করে ফেলছে, আর যদি এইভাবে চলতে থাকে তাহলে কোনো জমি তো আর রক্ষা পাবে না। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন, আমাদের গ্রামের লোকের মনের কথা শুনে ফেলেছে। এরই মধ্যে ওখানে সবজি গোডাউনের মালিক বিনয় চলে আসে। তারপর সে বলে, তোমরা জানো এবারের ভুট্টা আমাদের বিদেশে বিক্রি হতে চলেছে। আমাদের গ্রামের ভুট্টাগুলোকে বিদেশে বিক্রি করা হবে, বেশি পয়সা আর বিদেশে ঘোরার সুযোগও পাবে তোমরা, বুঝতে পেরেছো? বাবা, এ তো খুবই ভালো কথা। সেই জন্য এখন থেকে গ্রামে দুটো পুরুষ জমিতে গিয়ে পাহারা দেবে। আমি আর গাবরু, গ্রামের এই দুজন পালোয়ান সারা রাত জেগে পাহারা দেবে। আর গ্রামবাসীরা মিলে তেমনটাই করে। প্রতিদিন শঙ্কঠা আর গাবরু জমিতে পাহারা দেয়। একদিন শঙ্কঠার মোটা শুয়োর চলে আসে আর জমির ভুট্টা খেতে শুরু করে দেয়। জমিতে নরনচরণ দেখে গাবরু তাকে দেখতে পায়। শঙ্কঠা ভাই, তোমার জমিতে শুয়োর এসেছে, আমি আমার তীর দিয়ে ওকে শেষ করে ফেলবো। আরে না না, মেরো না, শুধু ভয় দেখিয়ে তাড়িয়ে দিও। গাবরু নিজের ধনুক দিয়ে একটা তীর টানে আর ওই শুয়োরটাকে আহত করে দেয়।
শঙ্কাটা এটা দেখার পরই ওর উপরে চিৎকার করে ওঠে। দেখলে, তুমি ওকে মেরে ফেললে তো? আমি তোমাকে বলেছিলাম না ওকে মারবে না। আহারে শুয়োরটা, আরে ওদের ছেড়ো না, সবাইকে মেরে ফেলো। না, আসবে না, একদম কিছু করবে না। শঙ্কাটা ওই শুয়োরটাকে তুলে নিয়ে যায় আর নিজের বাড়িতে নিয়ে যায় আর ওকে সেবা করে। আর সারা রাত সেবা করার পরে ওই শুয়োরটা একটা মানুষের আত্মায় বদলে যায়। আর সেটা দেখার পরে শঙ্কাটা খুব ভয় পেয়ে যায়। কেমন আছো শঙ্কাটা? আমিও তোমাদের গ্রামের আদি বাসিন্দাদের মধ্যে একজন। আরে এসব হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা অভিশাপের কারণে শুয়োরের রূপে ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছো। ওই গাবরু মুক্ত করেছে, আমি তো শুধু আপনার প্রাণ রক্ষা করেছি। তোমার এই ভালো মানসিকতার জন্য আমি তোমাকে একটা আশীর্বাদ দিচ্ছি। যেই ভুট্টাগুলো খাবার সময় আমার গায়ে তীরটা লেগেছিল, ওই ভুট্টাগুলো সকালে উড়োজাহাজ হয়ে যাবে, বুঝেছো? ভুট্টা উড়োজাহাজ। যেই সকালের সূর্যের প্রথম কিরণ ওই ভুট্টার উপরে পড়বে, ওটা উড়োজাহাজ হয়ে যাবে। আর তার সাহায্যে তুমি শহরে গিয়ে তোমার ভুট্টা বিক্রি করতে পারবে আর তুমি তোমার ব্যবসায় দ্বিগুণ লাভ করতে পারবে। তথাস্তু। আর হ্যাঁ, এই ভুট্টা উধাও হওয়ার পেছনে শুধুমাত্র জানোয়াররাই দায়ী নয়, বরং তোমাদের গ্রামের প্রধানও দায়ী। সমস্ত ভুট্টা উনি রাত্রিবেলা এসে চুরি করতেন। এই কথা বলে ওই আত্মা আর শুয়োর ওখান থেকে উধাও হয়ে যায়। শঙ্কাটা এই সমস্ত কথা নিজের স্ত্রী নাগমাকে বলে দেয়। তারপর নাগমা বলে, সকাল হতে আর কিছুক্ষণই বাকি আছে, আমাদের নিজেদের খেতে গিয়ে সব দেখতে হবে। যদি এরকমটা হয় তাহলে আমাদের সংসার সোনার হয়ে যাবে আর পঞ্চায়েত প্রধানও ধরা পড়ে যাবেন। নাগমা আর শঙ্কাটা দুজনেই সূর্যের প্রথম কিরণের আগেই অপেক্ষা করতে শুরু করে দেয়। যেই সূর্যের কিরণ ওই ভুট্টার উপরে পড়ে, তখনই দেখতে পায় যে ওই সব ভুট্টা ওই শুয়োরের আশীর্বাদে একটা উড়োজাহাজে পরিণত হয়ে যায়। আর সেটা দেখার পরে ওরা দুজনেই খুব খুশি হয়। এই হলো না কিছু ব্যাপার, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে গ্রামবাসীদের ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, যাও যাও, সবাইকে ডেকে নিয়ে এসো। এখন তুমি সমস্ত গ্রামের ভুট্টা নিয়ে গিয়ে শহরে বিক্রি করে এসো। কেন, আপনি আমার সাথে যাবেন না? আরে এই নিরীহ বুড়োটাকে আবার বিরক্ত করছো কেন তোমরা? কিন্তু আমি চাই সবার প্রথমে আপনি এই ভুট্টার হাওয়াই জাহাজে ওঠেন। আচ্ছা ঠিক আছে, আমিও আমার সমস্ত ভুট্টা নিয়ে তোমার এই উড়োজাহাজে করেই যাব আর বেশি লাভের আনন্দ নেব। প্রধান আর বাকি গ্রামবাসীরা যখন ওই ভুট্টার উড়োজাহাজে বসে, তখন প্রধানের ভুট্টা হঠাৎ করে উধাও হয়ে যায়। সেটা দেখার পরে প্রধান অবাক হয়ে যায়। আরে আমার ভুট্টা, আমার ভুট্টা, আমার ভুট্টা চুরি হয়ে গেল। আপনার ভুট্টা চুরি নয়, তাদের কাছে চলে গেছে যাদের কাছ থেকে আপনি চুরি করেছিলেন। আপনি কি করেছেন এখন সবাই জেনে গেছে। গ্রামবাসীরা আপনাকে এখন উচিত শিক্ষা দেবে। আমায় ক্ষমা করে দিও, আমি লোভের শিকার হয়ে গিয়েছিলাম। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করছি। আরে লোভ টোভ কিছু নয়, এই গ্রাম থেকে আপনাকে এখন বের করে দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার এই গ্রামে যদি দেখতে পাই না, তাহলে আপনাকে ছাড়বো না। এখন আমরা শহরে গিয়ে বেশি দামে ভুট্টা বিক্রি করব এই উড়োজাহাজের সাহায্যে। তোমরা সবাই আমার সাথে চলো। কিন্তু এটাকে কে ওড়াবে, কে চালাবে এটাকে? আরে তোমরা চিন্তা করো না, সূর্যের কিরণে এই উড়োজাহাজ উঠতে শুরু করবে আর এটা নিজে থেকেই আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। আর ঠিক তেমনটাই হয়। ওরা সবাই ভুট্টার উড়োজাহাজে বসে পড়ে আর যেই সূর্যের কিরণ ওই উড়োজাহাজের উপরে পড়ে, উড়োজাহাজটা হাওয়ায় উঠতে শুরু হয়ে যায়। আর ওরা সবাই উড়োজাহাজে বসে আকাশে চলে যায় আর তারপর মেঘ দেখতে শুরু করে দেয়। আমি কখনো এরকমটা ভাবিনি যে আমি হাওয়াই জাহাজে বসবো, তাও আবার ভুট্টার হাওয়াই জাহাজে। এইসব ভালো কর্ম আর সৎ থাকারই ফল, বুঝেছো? এখন আমরা আমাদের ফসল ভালো দামে বিক্রি করে গ্রামে ফিরবো আর প্রতি বছর এই ভুট্টার উড়োজাহাজে করে সমস্ত শহরে আমরা ঘুরে বেড়াবো। ওরা সবাই ভুট্টার উড়োজাহাজের সাহায্যে শহরে পৌঁছে যায় আর নিজেদের ভুট্টা ভালো দামে বিক্রি করে দেয়। শঙ্কাটাকে গ্রামের প্রধান করে দেওয়া হয় আর গ্রামের সমস্ত ফসলের দায়িত্ব দেওয়া হয়। গ্রামে আবার খুশি ফিরে আসে। রামনগরে অমিত নিজের বড় ভাই সুমিতের সাথে থাকে। অমিতের মা বাবা ছোটবেলাতেই মরে গেছিলেন আর এখন সুমিতই তার পালন পোষণ করে। একদিন অমিতের চোখে জল দেখে সুমিত তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ছোটে, তুই কাঁদছিস কেন? কিছু না দাদা। তোর কি বাবা মার কথা মনে পড়ছে নাকি? না তো, আমার তো মা বাবা দুজনই তুমি, আমার কারোর কথা মনে পড়ে না। এইটুকু বলে অমিত নিজের বড় ভাই সুমিতকে গলা জড়িয়ে ধরে। কখনো কখনো আমার খুব ভয় লাগে যে তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও তখন।
এরকমটা কোনোদিনও হবে না। আমি কোনোদিনও তোকে ছেড়ে যাব না। অমিত আর তার ভাই দুজনই খাবার খাচ্ছিল আর খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে অমিত স্কুলের জন্য তৈরি হয়ে যায়। ওর ভাই সুমিত সব সময় ওকে নিজের স্কুটারে বসিয়ে স্কুল ছেড়ে দিয়ে আসে। দাদা, হেলমেট পরে নাও। তোমার স্কুল যাওয়ার রাস্তায় পুলিশ থাকে না। দাদা, হেলমেট পুলিশওয়ালাদের থেকে বাঁচার জন্য নয়, বরং নিজের সুরক্ষার জন্য হয়। আরে ইয়ার, মনে হয় তুই আমার থেকেও বড় হয়ে গেছিস। নিজের ছোট ভাই অমিতের কথা মেনে সুমিত হেলমেট পরে নেয়। দেখলে, হেলমেট পরে তোমাকে কত ভালো দেখায়। ঠিক আছে, এখন বসে পড়, স্কুল যেতে দেরি হয়ে যাচ্ছে। অমিতকে স্কুলে ছাড়ার পর সুমিত স্কুটার নিয়ে বাড়ি ফেরত আসে। বিকেলবেলা সুমিত স্কুটার নিয়ে অমিতকে নেওয়ার জন্য তার স্কুলে যায়, কিন্তু তখনও হেলমেট পরেনি। রাস্তায় যাওয়ার সময় খুব জোরে বৃষ্টি শুরু হয়, যার কারণে রাস্তা পিছলানো হয়ে যায়। ওহো, এই বৃষ্টি তো খালি বেড়েই চলেছে, এখন তো আরো জোরে চালাতে হবে। সুমিত স্কুটার আরো জোরে চালাতে শুরু করে, যার কারণে স্কুটারটা পিছলানো শুরু হয়ে যায় আর ও মাটিতে পড়ে যায়। আর ও স্কুটার দৌড়তে দৌড়তে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে যায়, যার কারণে তার মাথায় খুব জোরে চোট লাগে আর মাথা থেকে রক্ত বইতে শুরু করে। তক্ষুনি ওখানে একটা কার আসে। কারের মধ্যে বসেছিল একটা লোক, যিনি সুমিতকে পড়ে থাকতে দেখে তার কাছে আসেন। আরে, এর তো খুব জোর লেগেছে, ওকে তো তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যেতে হবে। ওই লোকটা সুমিতকে তার গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায় আর সুমিতকে হাসপাতালে অ্যাডমিট করে দেয়। অন্যদিকে সুমিতের ছোট ভাই অমিত স্কুলের ছুটির পর তার অপেক্ষায় দাঁড়িয়েছিল। আজ অনেক দেরি হয়ে গেল, দাদা তো আসলোই না। এত জোরে বৃষ্টিও যে হচ্ছে, মনে হয় দাদার স্কুটি খারাপ হয়ে গেছে। অমিত হেঁটে হেঁটেই বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু এখনো আস্তে আস্তে বৃষ্টি হয়ে যাচ্ছিল। আরও ভিজতে ভিজতে বাড়ি পৌঁছে যায়। ও সুমিতকে অনেক খোঁজে, কিন্তু ও সুমিতকে কোথাও খুঁজে পায় না। তারপর ও কোথা থেকে জানতে পারে যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ও হাসপাতালে আছে। অমিত দৌড়ে দৌড়ে হাসপাতালে পৌঁছায়। দাদা, তুমি কেমন আছো? আর এই অ্যাক্সিডেন্ট কি করে হলো? তুমি কেমন আছো দাদা? তোমার পরিচয় কি? আমি তোমাকে চিনতে পারছি না। আমি তোমার ছোট ভাই অমিত। আমি আসলে কে? আরে তুমিই বা কে? আমার কিছুই মনে পড়ছে না। তক্ষুনি ডাক্তার আসেন। ওনার মাথায় চোট লাগার জন্য ওনার স্মৃতিশক্তি বিলোপ হয়ে গেছে আর ও এখন স্মৃতি হারিয়ে ফেলেছে। এটা শুনে অমিত কাঁদতে শুরু করে আর আবার বাড়ি ফেরত আসে। আমার ভাই যদি হেলমেট পরে থাকতো, তাহলে ওনার মাথায় চোটই লাগতো না আর আজ উনি আমার থেকে দূরে যেতেন না। এখন আমি কাউকে বিনা হেলমেটে বাইক বা স্কুটার চালাতে দেব না আর সবাইকে হেলমেট পরাবো। ও রাত্রিবেলায় টিভিতে কার্টুন দেখছিল। তখনই ও দেখে যে একজন শ্রমিক খাদানে কাজ করার সময় পাথর থেকে বাঁচার জন্য তরমুজের হেলমেট পরেছিল। ওখান থেকে ওর মাথায় একটা আইডিয়া আসে। এখন আমিও তরমুজের হেলমেট বানাবো আর লোকেদেরকে গিফট করব। অমিত বাজার থেকে অনেকগুলো তরমুজ কিনে নিয়ে আসে আর তরমুজের ভেতরের রসগুলো বার করে ওটা দিয়ে হেলমেট বানিয়ে দেয়। এইভাবেই অমিত সারা দিন পরিশ্রম করে অনেকগুলো হেলমেট বানিয়ে দেয় আর ওগুলো নিয়ে ও রাস্তায় চলে যায়। এখন ও রাস্তায় যেই বিনা হেলমেটে বাইক বা স্কুটি চালাতে দেখে, ও তাদেরকে নিজের বানানো তরমুজের হেলমেট গিফট করে। এই নাও, হেলমেট পরে নাও। অমিত এরকম করছে এটা দেখে ট্রাফিক পুলিশওয়ালা আসে আর তার কাছে এসে বলে, এটা তুমি কি করছো বাবা? অ্যাক্সিডেন্টে আমার ভাইয়ের স্মৃতিশক্তি চলে গেছিল। যদি উনি হেলমেট পরে থাকতো তাহলে এই সব হতো না। আমি চাই যে তারপর সমস্ত লোকেরা টু হুইলার চালানোর সময় সব সময় যেন হেলমেট পরে। এই নাও, এটা হলো কি আসল হেলমেট, এটা বিতরণ করো। এটা দারুণ মজবুত আর অনেক দিন চলবে। অমিত ওই হেলমেটগুলো নিয়ে ওখান থেকে চলে যায় আর লোকেদেরকে এখন আসল হেলমেট দিতে শুরু করে। দেখো, একটা ছোট বাচ্চার কি সুন্দর চিন্তাধারা। আমরা এর চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাব।
এখন ট্রাফিক পুলিশওয়ালা যাদেরকেই বিনা হেলমেটে দেখতে পারতেন তাদের চালান কাটার বিপরীতে ওদেরকে হেলমেট দিতে শুরু করেন। অমিত আর ট্রাফিক পুলিশওয়ালা যখন ওরা হেলমেট বিতরণ করছিল তখন মিডিয়ার লোকেরা দেখে ফেলে আর এই খবরটাকে সমস্ত নিউজ চ্যানেলে দেখাতে শুরু করে। দেখতে দেখতেই এই খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়ে যায়, যার কারণে সরকারও সমস্ত টু হুইলার বাহন কোম্পানিদেরকে আদেশ দেয় যে যাতে তারা আজ থেকে যে কোনো নতুন গাড়ি বিক্রি করার সময় হেলমেট সাথে দেয়, আর যেই বাহন প্রথমে বিক্রি হয়ে গেছে সেই কোম্পানি যেন নিজের গ্রাহকদেরকে একটা একটা হেলমেট গিফট করে। আরে বাহ, এটা তো চমৎকার হয়ে গেল, আজ থেকে সবাই হেলমেট পরবে। এখন পুরো দেশে সমস্ত লোকেরা হেলমেট পরেই টু হুইলার চালাতো। দেখো, এখন আমাদের দেশে অ্যাক্সিডেন্টে অনেক কম লোকেরা মরবে। হেলমেট পরার এই রীতি অমিত শুরু করলো, আর পয়সা না থাকা সত্ত্বেও লোকেদেরকে তরমুজের হেলমেট বানিয়ে দিল। আর সেই কারণে অমিত এখন পুরো দেশে তরমুজ হেলমেটওয়ালার নামে প্রসিদ্ধ হয়ে যায়। সরকার অমিতকে এই কাজের জন্য পুরস্কৃত করেন, আর তার সাথেই তার ভাইয়ের একটা ভালো হাসপাতালে চিকিৎসাও করানো হয়। এখন ওর ভাইয়ের স্মৃতিশক্তি ফেরত চলে আসে। অমিত নিজের বড় ভাই সুমিতের সাথে দেখা করতে হাসপাতালে যায়। অমিতকে আসতে দেখে সুমিত দৌড়ে তাকে আলিঙ্গন করে। কেমন আছিস রে ছোট? আমি তো ভালো আছি দাদা, কিন্তু তুমি কেমন আছো? আমিও ভালো আছি, দেখ পুরোপুরি সুস্থ হয়ে গেছি। সুমিতের ঠিক হওয়ার খুশিতে অমিতের চোখ দিয়ে জল চলে আসে। কি হয়েছে তোর পাগলা, এখন কেন কাঁদছিস? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না, কোনোদিনও না। আজ থেকে আমি তোর সব কথা শুনবো, আর কোনোদিনও হেলমেট না পরে আমি গাড়ি চালাবো না, আর অন্য কারুকে চালাতেও দেব না। এখন অমিত আর সুমিত বাড়ি ফিরে আসে। দুজনে মিলে একটা হেলমেটের বড় দোকান খোলে, আর ওই দোকানের নাম রাখা হয় তরমুজ হেলমেটওয়ালা। শিক্ষা: আমাদের দেশে প্রত্যেক দিন অনেক হাজার লোক অ্যাক্সিডেন্টের কারণে মরে যায়। যদি সমস্ত লোকেরা টু হুইলার চালানোর সময় হেলমেটের ব্যবহার করে আর তার সাথেই সুরক্ষা নিয়মের পালন করে, তাহলে অ্যাক্সিডেন্টে মরার সংখ্যা অনেক অনেক কম হয়ে যাবে।